আমরা একটা ট্রানজিশন করছি, তাই তো? এই যে যারা নির্বাচনের কথা বলছে, আমরা একটা গণতন্ত্রের উত্তরণের কথা বলছি, ট্রানজিশন, তাই তো? আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছে, যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণের, গণতন্ত্রের উত্তরণের পথ। তো তাই যদি হবে, তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না। তিনবার তো আমরা গণতন্ত্র উত্তরণের মধ্যে দিয়ে গেলাম। ট্রানজিশন নির্বাচনের রিকোয়ারমেন্ট, নেসেসারি। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করেনি বলে যে বিভ্রান্তিকর ধারণাটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে, সেটা ভুল। কেননা জাতীয় ঐকমত্য কমিশন 6টি কমিশনের প্রতিবেদনগুলোকে বিবেচনা করেছে এবং এই কমিশনগুলো প্রত্যেকটা আবার বলি প্রত্যেকটা সিভিল সোসাইটির সাথে আলোচনা করে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কমপক্ষে হলো 55টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, 32 জন সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ তাদেরকে ডাকা হয়েছিল, তাদের সাথে দিনের পর দিন কথা হয়েছে। সিভিল সোসাইটি বলতে যদি আপনারা নাগরিকদের বোঝান, 60,000-এর বেশি নাগরিক সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে তাদের মতামত দিয়েছিল। যেন কোনো মতামত না, কেউ পুরো সংবিধান দিকে তুলে দিয়েছে, এতটা সিরিয়াস। 46,000 হাউস হোল্ডে সার্ভে করা হয়েছে। বাংলাদেশের কোন প্রক্রিয়ার মধ্যে জনগণের মতামতের অংশগ্রহণের জন্য 1 লাখের বেশি মানুষের মতামত নেওয়া হয়েছে। আমাকে একটা দ্বিতীয় প্রমাণ দেখান, আমি নেন। সিভিল সোসাইটির প্রতিনিধিরা যারা ছিলেন, তাদের কোন লেভেলে আমি আপনাকে বলি যে আমরা কতটা ওয়াইড হয়েছিলাম, কতটা চেষ্টা করেছি ইনক্লুসিভ। এখানে উপস্থিত আছেন, আমি শুনেছি দলিতদের প্রতিনিধি তারা ছিলেন, তাদেরকে আমরা ডেকেছিলাম। ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম পেশাদারী প্রতিষ্ঠান, বিভিন্ন রকম সিভিল সোসাইটি, যেগুলিকে আমরা সিএসও বলি, তাদেরকে আমরা ডেকেছি, কথা বলছি। এবং এটা সংবিধান সংস্কার কমিশন একা করেছে তা কিন্তু নয়। ফলে এই যে প্রসেসটার মধ্যে দিয়ে যে রিপোর্টগুলি তৈরি হয়েছে, তার থেকে তো এক বাক্য বাইরে যাচ্ছে না ঐকমত্য কমিশন। তাহলে আপনি কেন বলছেন যে সিভিল সোসাইটির সাথে কথা বলা হয়নি? তারপরেও কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন একাধিক বা সিভিল সোসাইটি যারা পরিচিত ব্যক্তিত্ব, তাদের সঙ্গে কথা বলেছে। ফলে আপনি অকস্মাৎ জুন মাসের 3 তারিখে আবিষ্কার করলেন যে জাতীয় ঐকমত্য কমিশন বলে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং আমাকে ডাকেননি। অতএব নিশ্চয়ই কাউকে ডাকে। আমি একটু উষ্মা প্রকাশ করি, কারণ শুনতেছি। তাই ভাই, যদি সংবিধান সংস্কার কমিশনের এক লক্ষ লোক, গদির ভাই কেন উপস্থিত আছেন, তারা অন্তত 64,000 লোকের সার্ভিস করেছে। তারপরে যেমন ধরেন বিচার বিভাগের সংস্কার, তারা অন্তত 30-40,000 লোকের সার্ভে করেছে। এবং তারপরে হচ্ছে বিচার বিভাগের যারা, তারা আসলে ঢাকার বাইরে গিয়ে পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কমিশন ঢাকার বাইরে গিয়ে কথা বলে। তাহলে সিভিল সোসাইটি কোথা থেকে আবিষ্কার করবো? আমাকে বলুক যে এইখান থেকে আবিষ্কার করতে হবে। এটা গুলশানে আসতে হবে, না বনানীতে যেতে হবে, নাকি অন্য কোথাও যেতে হবে এটা আবিষ্কার করার জন্য? বলুন। আমি তো দলিত জনগোষ্ঠীর কাছে গেছি, আমি তো চা বাগানের শ্রমিকদের কাছে গেছি, তার কথা শোনার জন্য সংবিধান কেমন হবে বলুন আমাদের। এটা যথেষ্ট নয়। উষ্মাটা প্রকাশ করলাম। গত কিছুদিন যাবত ক্রমাগত ভাবে এই ভুল তথ্যটা ক্রমাগত ভাবে প্রচারিত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের কমিশনের পক্ষ থেকে এটা ডিফাইন করা জরুরি। আমার একটা দায়িত্ব, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালনে না হলে এই জন্য কথাটা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এটাকে কেউ প্রক্রিয়া ভালো একেবারে পার্শ্ব প্রক্রিয়া আমরা তাও বলি না। এই যে কমিশন গুলো, তার বিরুদ্ধে তার বড় রকমের সমালোচনা, যেটা নারী প্রতিনিধিত্বের অনুপস্থিত। আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম সংবিধান সংস্কার কমিশনের, সেদিন থেকে আমি বলেছি যে, এবং আপনারা দেখতে পারেন, আমি বলেছি এটা অসম্পূর্ণ কমিশন। এখানে না সংখ্যালঘুষ্ঠ জনগোষ্ঠী, ধর্মীয় অর্থে বিবেচিত বৈচিত্র্য অনুপস্থিত, জেন্ডারের অর্থে অনুপস্থিত। একমাত্র তরুণদের প্রতিনিধি ছিলেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি। পরবর্তীতে তিনি মন্ত্রিসভায় উপদেষ্টা পরিষদ যুক্ত হয়, তাকে পরিবর্তন করে আরেকজনকে দেয়া। তারপরে আমি বলেছি, সরকার যখন ঐকমত্য কমিশন তৈরি করেছে, যেহেতু ইতিমধ্যেই 6টি কমিশনের প্রধান আসলে জেন্ডারের কোন ব্যালেন্স ছিল, তারা নিয়েছেন। এটা তো সরকারকে বলুন, এটা জাতীয় ঐকমত্য কমিশনকে অভিযুক্ত করতে লাভ নেই। আমরা তো আমাদের তৈরি করিনি।
সরকার আমাদের বলেছে দায়িত্বটা পালন করতে, আমরা দায়িত্বটা পালন করেছি। দ্বিতীয় আরেকটি প্রশ্ন বিভিন্নভাবে আলোচিত হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। কমিশন কিছু করলো না, কমিশন কিছু করলো না, কমিশন কিছু করলো না। দুটো কমিশন, ইন্ডিপেন্ডেন্টলি দুটো কমিশন, একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারা স্পেসিফিক প্রপোজাল দিয়েছে। ফার্স্ট রাউন্ডে যখন আলোচনা হয়েছে, এখানে রাজনৈতিক দলের অনেকেই উপস্থিত আছে, প্রথম পর্যায়ে যখন মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আলোচনা হচ্ছে, প্রত্যেকে এসে অন প্রিন্সিপাল এগ্রি করেছেন যে 100 আসনে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে 400 আসনে পরিণত করুন, করে ঘূর্ণায়মান প্রক্রিয়াটা দিন, তার সমালোচনা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন বলেছে না, 300 আছে তার উপর সুপার ইম্পোজ করে 3টার জন্য একটা করে করুন, যেটা নারীদের জন্য। রাজনৈতিক দলগুলো রাজি হন, রাজনৈতিক দলগুলো রাজি হন নাই। ওনারা লিপ সার্ভিস দিয়েছেন যে 100টা চাই, কিন্তু যখনই এবার প্রসিডিউরাল প্রশ্ন উঠেছে সেই ক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক দল, সারাদিন ভাই আছেন, ওনার উপস্থিতিতেই বলুন, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব ছিল আমরা 100টা করতে চাই, অন্য কোনো পরিবর্তন না হওয়া পর্যন্ত যে পদ্ধতিতে 50 জন আছে সেটাকে আমরা 100তে উন্নতি করব। আমি যদি আপনাদের পজিশন ভুল রিপ্রেজেন্ট করি প্লিজ, তাহলে 5 দিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদা করে 2 মাস আলোচনার সময় এইরকম হাসি ঠাট্টা তামাশায় পরিণত হয়েছিল বদিউল আলম মজুমদার সাহেব, উনি নারী ছাড়া কোনো কথাই বলেন। আমরা এতটা সিরিয়াস ছিলাম না, আমি জোক হিসেবে বলছি না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এটা রীতিমতো জোকে পরিণত হয়েছে। আমরা এটা এতটা সিরিয়াস ছিলাম যে প্রতিদিন প্রত্যেকটা রাজনৈতিক দলের আমরা বলেছি এটা আপনারা করতে হবে। যে গণঅভ্যুত্থানের নেতৃত্বের মধ্যে একটা ক্রিটিক্যাল মোমেন্টে বাংলাদেশের নারীরা দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে এই জায়গায় এনেছেন, তাদেরকে বাদ দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা কেন করছি? সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে, শুরু হলো কবে? তখন দেখুন এই পর্যায়ে এসে আমরা প্রথমেই যেটা করলাম, 3রা জুন আমরা আমাদের ফার্স্ট এজেন্ডাতে নারী প্রতিনিধিত্বের কথা বললাম। একদিন আমাদের একটু টাইপও হয়েছিল, বলেছিলাম সংসদের নারী আসন, কিন্তু আমরা মনে করি এটা আসন না, এটা নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। প্রথম দিনের আলোচনা আমরা দেখছি যে এটা কোথাও যাচ্ছে, বরঞ্চ এটা উল্টো পথে যাওয়া। আমরা প্রায় 1.5 সপ্তাহ পরে আবার এইভাবে 5 দিন আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন ভাবে ওই 100তে রাখার জন্য এই প্রস্তাবও দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা যে সংরক্ষিত 50 আসনটা বাদ দিয়ে আসেন সবাই মিলে 33%, তাহলে কতটা হয়? 100। আমরা 100 এই জায়গায় করতে হবে। এই যে 5 দিন ধরে আলোচনা, শেষ মুহূর্তে এসে কি দাঁড়ালো? শেষ মুহূর্তে দাঁড়ালো যে এর বাইরে প্রতিনিধিত্ব করতে হলে 5% এখন, তারপরে কমিশন শেষ পর্যন্ত 7% বলেছিল, তারপরে 3%, 5%, এবং এই আলোচনাটা সবার সামনে হয়েছে। এবং আমি এতটা অসন্তুষ্ট হয়েছি, আমি শেষ পর্যন্ত রাজনীতিতে বলেছি, আমি জানি অনেকে পরে এটা শুনে আমার করতে হবে, ওনাদের সাথে আবার পক্ষে বসতে হবে, আমি আশা করি আপনারা ভুল বুঝতেন। আমি খানিকটা ক্ষুদ্র হয়ে বলেছিলাম আপনাদের সাথে মাছ বাজারের মতো আলোচনা করতে, দরদাম করতে হচ্ছে। এটা নারীদের প্রশ্ন আমার কাছে ছিল, কেন আমাদেরকে এই জায়গায় যেতে হবে? এখন আপনারা বলছেন, অনেকেই বলেন মানে আপনারা সকলে মিলে যদি ওই জায়গায় যেতেন তাহলে তো জাতীয় ঐক্যমত্য কমিশনটা লুকিয়ে রাখতো, এটা তো পাবলিকলি হয়েছে, তাই না? প্রশ্নটা হচ্ছে যে এই যে ভুল ভ্রান্তি এগুলো আমাদের সাহায্য করছে। আমরা যারা সবসময় মনে করি যে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার, যে দেশের 50% সম্ভবত 50% বেশি না, তাদের নিশ্চিত করবে কে? তার নিশ্চিত করবে রাজনৈতিক দল। তা আসেন আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে বসুন, কথা বলুন, কনভিন্স করুন। আমরা তো আমাদের চেষ্টাটা অব্যাহত রেখেছি। এগুলি বললাম কারণ কিছু কিছু বিভ্রান্তি, কিছু কিছু ভুল ভ্রান্তি তৈরি হচ্ছে, এগুলি খুব কাজে দিচ্ছে না, এগুলি একটু সহায়তা। আমরা সকলে কি চাচ্ছি? আমরা একটা ট্রানজিশন চাচ্ছি, তাই তো? এই যে যারা নির্বাচনের কথা বলছে, আমরা একটা গণতন্ত্রের উত্তরণের কথা বলছি, ট্রানজিশন, তাই তো? ট্রানজিশনটা হবে কিভাবে? আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছে। এই জায়গায় একটা নির্বাচনই হচ্ছে উত্তরণের, গণতন্ত্রের উত্তরণের পথ। তো তাই যদি হবে তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না। 3-3 বার তো আমরা গণতন্ত্র উত্তরণের মধ্যে দিয়ে গেলাম।
নির্বাচন তো হলো, বাংলাদেশ তো 3 বার ডেমোক্রেটিক ট্রানজিশন, কনসলিডেশন অফ ডেমোক্রেসি যেটাকে বলে, গণতন্ত্রকে টেকসই করার সুযোগ তো 3 বার পেয়েছে। 1973 সালে যখন সংবিধান তৈরি হয়, সেই সংবিধানে কি হয়েছে তার মধ্যে আমার তো শর্ট করে দিতে হবে। যারা ওই সংবিধান লিখেছেন তারাই কিভাবে, কি ভয়াবহ ভাবে সেই সংবিধানের উপর পাড়া দিয়ে দাঁড়িয়েছে। যারা আজকে 72-এর সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় আদেশ করেন, তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিলেন 75 সালে জানুয়ারিতে? 72-এর সংবিধান আজকের দিনের যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সংগ্রামে আছে তারা কেউ অপমান করে নাই। যারা করেছেন তারা ক্ষমতায় ছিলেন, একাধিকবার ক্ষমতায় ছিলেন, একবার না একাধিকবার 72-এর সংবিধানের ভয়াবহ রকম ক্ষতি সাধন করেছে। তো আমরা তো তখন একটা সুযোগ পেলাম, নির্বাচন হলো। কি নির্বাচন হলো সেটা আপনারা জানেন। আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনে না গিয়ে অথরিটারি পার্সোনালিস্টিক অটোক্রেসি, এক নেতা এক দেশে গেলাম তো 1975 ফিরে আসলো, সেটা আবার 2009 সালের পরে এক নেতা এক দেশ। একটা দল তার আদর্শিক অবস্থান হচ্ছে এক নেতা এক দেশ। তো আমরা 91-এ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য আমরা ইলেকশন করলাম, 15 বছর ধরে করলাম। কিন্তু পলিটিক্যাল কালচারের মধ্যে কি ভয়াবহ জিরো সাম গেম, হয় আমি পুরোটা পাবো না আমি এর মধ্যে আর নাই, গেমের মধ্যেই না। অন্তত পক্ষে 3টা সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু প্রতিবার পরাজিতরা প্রশ্ন তুলেছেন সুষ্ঠু হয়েছে। একইভাবে আপনি 91 সালের পরবর্তী সময় যে সাংবিধানিক ব্যবস্থাগুলো তৈরি করা সেগুলো তো প্রকৃত পক্ষে প্রথম ভয়াবহ জিনিসটা হয়েছে যে আমরা যখন ওয়েস্টমিনস্টার স্টাইলে মুভ করলাম প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে, তখন প্রেসিডেন্টের সমস্ত ক্ষমতা বাক্সে ভরে প্রধানমন্ত্রী টেবিলে এনে রেখে, প্রধানমন্ত্রী নিজস্ব যথেষ্ট পাওয়ার ওয়েস্টমিনস্টার স্টাইল, তারপরে প্রেসিডেন্টের সব পাওয়ার রয়েছে। যে প্রেসিডেন্ট তৈরি হয়েছিল বাক্স ব্যবস্থার মধ্যে দিয়ে, টিকে ছিল 15 বছর ধরে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ওয়েস্টমিনস্টার স্টাইলে গেলাম, কিন্তু আমরা পাওয়ারটা কনসেন্ট্রেট করে প্রাইম মিনিস্টারিয়াল সিস্টেমে চলে গেলাম। এইটাই এই বিপদটা পরবর্তী সময় চলতেই থাকবে। তাহলে আপনি ট্রানজিশনটা করবেন কোথায়? ট্রানজিশন একটা নির্বাচন দিয়ে হবে? এই ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাচনের আয়োজন করলো, তারপরে আপনারা কেউ না কেউ জিতলেন, কেউ না কেউ হারলেন, কেউ অভিযোগ করলেন, কেউ করলেন না, তারপরে এখন যারা অন্তর্বর্তী সরকার আছে তারা চলে গেলেন, কোথায় গেলেন, যাই করলেন। সেটাই ট্রানজিশন। ডেমোক্রেটিক ট্রানজিশন এত সহজ? নেপালে হয় নাই ট্রানজিশন? আপনারা সারাক্ষণ নেপালের উদাহরণ দিচ্ছেন, নেপালের ট্রানজিশন হলো না কেন? কারণ হচ্ছে যে আপনি ইনস্টিটিউশনটা বিল্ড করেন। ইনস্টিটিউশন বিল্ড না করলে যেটা হবে সেটা 1991 থেকে 2006 পর্যন্ত হয়েছে। শেখ হাসিনার সামনে 3টা অপশন ছিল 2009 সালে। তো একটা হচ্ছে যেমন ছিলাম আগে তেমনই থাকি, 2 পার্টি থাকবে, আমরা পরস্পরের সাথে এক ধরনের হইচই করবো, ইত্যাদি করবো, ইলেকশন হবে, ভোট হবে, ক্ষমতা বদল হইলে হইল। আরেকটা কি ছিল? আরেকটা ছিল যে ভাই 15 বছরে দেখলাম অনেক প্রতিষ্ঠান নাই, বাইরের শক্তি এসে ইনফ্লুয়েন্স করে, সেগুলো একটু ঠিকঠাক করে আমরা মোটামুটি আমরাই থাকি, কিন্তু ঠিক। আরেকটা অপশন কি ছিল? একটা অপশন হচ্ছে আরেকটা অপশন হচ্ছে 1973 সালে মার্চ মাসে নির্বাচন হওয়ার পরে ওই পরবর্তী দিন গণভবনে শেখ মুজিবুর রহমান সাহেব যা বলেছিলেন সেটাই শেখা, এদেশে কোনো বিরোধী দল নাই, এটা উনি বলেছেন। এটা ওনার স্টেটমেন্ট, শেখ মুজিবুর রহমানের স্টেটমেন্ট। এটা নিয়ে বদরুদ্দিন ওমরের সেই সময় একটা লেখা ছাপা হয়েছিল হলিডেতে, সেখানে তিনি প্রেডিক্ট করেছিলেন, আজকে ওমর ভাই নাই, মারা গেছেন, with deep respect to him, with my differences of opinion, উনি বলেছিলেন যে দিস ইজ দ্য প্রিকারসর, যে ভবিষ্যতে এই দেশে বিরোধী দল থাকবে। দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। হাসিনা সেই পথ বেছে নির্বাচন দিকে, তারপরে তো সাধারণ নির্বাচন বলেন, রাতের নির্বাচন বলেন, দিনের নির্বাচন বলেন, দামি নির্বাচন বলেন, নির্বাচন ফ্রি হবে। ট্রানজিশন নির্বাচনের রিকোয়ারমেন্ট নেসেসারি। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে। সংস্কারের যে কথাগুলো আলোচিত হচ্ছে সেগুলো আসলে ওই রুলস অফ গেম চেঞ্জ করা। যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে। কারণ হচ্ছে নির্বাচন 3 রকম। একটা হচ্ছে স্ট্যাটাস কো ইলেকশন। স্ট্যাটাস কো ইলেকশন এই ইলেকশন আপনি জানেন যে জিতবে, কে আতে ক্ষমতায় জিতবে, পিআরআই মেক্সিকো 50 বছর, সিঙ্গাপুর তাই ঘটুক জিতবে। আর সেটা ম্যানিপুলেট করে সিস্টেমেটিক্যালি করে, কোথাও কোথাও ম্যানিপুলেট করে। এইটা আরেকটা ক্যাপ্টাচারে আপনি আসলে
জনগণ যারা ক্ষমতায় আছে তাদের রিজেক্ট করে, তাদের রিজেক্ট 21 বছর ধরে ব্রিটেনে কনজারভেটিভ পার্টি ছিল, তাদের রিজেক্ট করে শ্রমিকদের ক্ষমতা এসেছিল। এই দফায় দীর্ঘ সময় কনজারভেটিভরা ছিল, লাস্ট ইলেকশন রেফার আরেকটা, সেটা কি ফাউন্ডিং ইলেকশন, যেটা চেঞ্জ করবে আপনাকে সামনের পর দেখা। সাউথ আফ্রিকাতে যে ইলেকশন হয়েছে অ্যাপারথাইড শেষ হওয়ার পরে, সেইটা হচ্ছে ফাউন্ডিং।